ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। নীলা বিশ্বাস, ওয়ালাইকুম আসসালাম। তো আশা করছি তোমরা ভালো আছো। তো আমাকে একটু বলো যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে ভিডিওটা শেয়ার করে দাও। আমরা হচ্ছে 5 মিনিট সময় নিব। 5 মিনিটের মধ্যে তোমরা যা করার করে ফেলো। 5 মিনিট পরে আমরা হচ্ছে একদম সলিড পড়াশোনা করব। ইন্টারের ছেলেপেলা চলে আসছো, থাকো। তোমরা থাকলেও আজকে কিছু বেসিক ক্লিয়ার হবে। ওয়ালাইকুম আসসালাম ফাইজা। আজকে হচ্ছে শরীরটা খুব টায়ার্ড লাগতেছে, তো আমি ভাবতেছিলাম যে লাইফটা নিব কি না। তো এখন মনে করো যে এসএসসির লাইফ তো এখন পর্যন্ত নেওয়া হয় নাই। আর ভাবতেছিলাম যে মানে বসে বসে স্লাইডে পড়াবো কি না। পরে ভাবলাম প্রথম ক্লাস, এই জন্য একটু সামনে আসি আর কি। তো যদি বেশি খারাপ লাগে তাহলে হচ্ছে মানে লাইফটা আজকে ক্যান্সেল করে দিব আর কি। তো দেখি আল্লাহ কত দূর এনার্জি দেয় আর কি। ফ্যান সাইরেন সমস্যা নাই। আজকে হচ্ছে এমনিতে একটু গরম কম আর কি, নো প্রবলেম। আমি ঠিক আছি। অথই ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আজকে অনেক টায়ার্ড লাগতেছে। এমনিতেও তোমরা জানো যে দিনকাল খারাপ যাচ্ছে, মানে জোর করে আমি মুখে হাসি আনতে হচ্ছে স্টাফ। আচ্ছা, এসএসসি এর তো অনেক স্টুডেন্ট ছিলাম, তো ওদেরকে হচ্ছে মেনশন দাও। তোমাদের 21, 22, 23 যারা আছে, বাংলা প্লাস ইংলিশ ভার্সনে যারা, সবাইকে মেনশন দাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম নাজমুল। ওকে, আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের নবম অধ্যায়। নবম অধ্যায় নবম অধ্যায় এটা কি? দৃঢ়তা, দৃঢ়তা ও চলন। দৃঢ়তা ও চলন। তোমরা যদি বই সামনে নিয়ে বসো তাহলে হয়তো বেটার হবে, যদিও বই লাগবে না। আদাব, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুরু করে দিই। হ্যাঁ, হাজির। আলাউদ্দিন চলে আসছো। ঠিক আছে, আর 1 মিনিট দেখবো, এরপর আমি শুরু করে দিচ্ছি। তোমাদের যদি মানে এসএসসি এর পার্সোনাল কোনো গ্রুপ থাকে বা চ্যাট গ্রুপ থাকে, ওখানেও শেয়ার করে দিতে পারো। ওয়ালাইকুম আসসালাম রাজ্জাব। আশা করছি সবাই তোমরা ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম ইউসরা। ঠিক আছে, আমরা হচ্ছে শুরু করে দিই আর কথা না বলে। ওয়ালাইকুম আসসালাম শাহিদা। ওকে, তাইফুরও চলে আসছো। অনেকজনকে মেনশন দিছো, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, তো আজকে আমাদের টপিক কি, যে নবম অধ্যায় এসএসসির দৃঢ়তা এবং চলন। তো এখন দেখো যে দৃঢ় কথাটা শুনলেই আমাদের কাছে মনে হয় যে শক্ত কিছু একটা, তাই না? তো এখন আমাদের বডিতে শক্ত কি আছে অ্যাকচুয়ালি? আমরা জানি আমাদের বডিতে যে হাড় বা হাড্ডি বলো যে, বা ইংলিশে কী বলি আমরা, বোনস। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বোনস যেটা, তো বোনস হচ্ছে সবচেয়ে শক্ত। হ্যাঁ, তো তার মানে আমরা অধ্যায়ের যে নাম, নাম শুনেই বুঝতে পারছি যে এটা হচ্ছে বোনস বা অস্থি নিয়ে কথাবার্তা। তো এখন এই যে আমাদের বডিতে, আমরা ছোটোবেলায় কঙ্কাল নামটা শুনলে একটা ভয় লাগতো, মনে হয় যে ভূত টাইপ কিছু একটা। তো এই যে আমার পুরো বডি, তোমার পুরো বডি, এই বডির যে একটা স্ট্রাকচার, হ্যাঁ, তো এখন বডিটাকে সোজা করে দাঁড় করাতে হলে তো একটা শক্ত কিছু লাগবে, তাই না? অ্যান্ড সেই শক্ত জিনিসটাই হচ্ছে কি, কঙ্কাল। শক্ত জিনিসটাই কি, কঙ্কাল। কঙ্কাল বা স্কেলেটন। স্কেলেটন। তো
এই কঙ্কাল আছে বলেই কিন্তু আমরা হচ্ছে একদম সোজা হয়ে দাঁড়াতে পারছি, আমাদের যে কোনো বাঁকাতেরা হতে পারছি, একটা দৃঢ়তা প্রদান করতেছে। তো এখন তোমাদের বইয়ে, নবম অধ্যায়ের বইয়ে প্রথম পেজে তোমার কঙ্কালের অনেকগুলা ফিচার দেখানো হয়েছে, যে কোনটা মাথা, কোনটা হাত, কোনটা পা। ওখানে অনেক অদ্ভুত অদ্ভুত নাম দেওয়া আছে। তো ওই নামগুলো হচ্ছে দেখলে তোমরা ভয় পাও, কারণ ওগুলো হচ্ছে একদম মেডিকেল ওরিয়েন্টেড। যারা ইন্টারে আছে তাদেরকে অনেক ভালো করে পড়াশোনা করতে হয়। এই জন্য আমি বলছি যে যারা 21 ব্যাচের আছো তোমরা ক্লাসটা মিস দিও না, হ্যাঁ, কারণ ইন্টার উঠে গেলে ওটা পড়তেই হবে এবং তখন অনেক বেশি ঝামেলায় পড়বা। তো এখন আমি ভাইয়া তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। যেমন মনে করো যে একদম যদি মাথা থেকে শুরু করি, তো আমাদের যে পুরা মাথাটা, অর্থাৎ উপরের মাথা, মুখ, কান, হ্যাঁ, মাথা, মুখ, কান, এই তিনটা জিনিস মিলে যে জিনিস সেটাকে বলি আমরা করোটি। কি বলি? করোটি। করোটি, অথবা ইংলিশে বলি কি স্কাল। হ্যাঁ, স্কাল। তাহলে স্কাল হচ্ছে আমাদের পুরা যে মাথাটা সেটা মিলে, বা বাংলায় কি বলি করোটি। আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে করোটিকা। করোটিকা। তো করোটিকা অ্যাকচুয়ালি কী জিনিস? করোটিকা হচ্ছে, দেখো করোটির মধ্যে কি কি ছিল। করোটির মধ্যে আমাদের মাথা ছিল, মুখ ছিল, কান ছিল, তারপর গলা এখানে একটা হাইওয়েড অস্থি থাকে সেটা ছিল। কিন্তু করোটিকা হচ্ছে শুধুমাত্র যে আমাদের মাথাটা আছে না, জাস্ট এই উপরের লেয়ার থেকে শুরু করে পিছন পর্যন্ত, এইটুকুকে করোটিকা বলে। বা ইংলিশ ভার্সনে তাদের বই লেখবা যে ক্রেনিয়াম লেখা। কি? ক্রেনিয়াম। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে করোটি কী জিনিস আর করোটিকা কী জিনিস। সব ব্লার। আমার এখানে আবার সব ক্লিয়ার দেখাচ্ছে, বুঝতেছি না কারণ কি। আচ্ছা, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো করোটি আর করোটিকে আমরা বুঝতে পারলাম। তো এরপরে আমরা কি জানবো? তো এরপর দেখো যে আমাদের মাথার পরের যে বুকের যে এরিয়াটা, এই বুকের যে খাঁচকাটা এরিয়াটা, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি বক্ষ পিঞ্জর। হ্যাঁ, বক্ষ পিঞ্জর বলো বা বক্ষ গহ্বর বলো, বা আমরা ইংলিশে কি বলি? থোরাক্স। কি বলি? থোরাক্স বলি। হ্যাঁ, বক্ষ পিঞ্জর বা থোরাক্স বলি। ঠিক আছে, তো এখন গেল বুক গেল, তাহলে দুই হাত বাকি। হাতে কি হবে? তো হাতে দেখো এই জায়গাটা, এটা কি আমাদের বাহু বা আর্ম। হ্যাঁ, আর্ম বলি। এটা কি? ফোর আর্ম, তাই না? এটা ফোর আর্ম, এটা আর্ম, আর এটা তো হাত। ঠিক আছে, তো এই যে ফোর আর্ম, এখানেও একটা হাড্ডি আছে। তো এই ফোর আর্মের যে হাড্ডি সেটার নাম কি? হিউমেরাস। তোমাদের মুখস্থ করতে হবে না, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। এগুলো পরীক্ষায় কখনো আসবে না যে হিউমেরাস কোন জায়গায় থাকে। তো তুমি মনে রাখতে পারো যে হাত হিউমেরাস, অর্থাৎ হিউমেরাস হাতে থাকে। এই জায়গাটা, এই ফোর আর্মে কী থাকে? দুইটা বোন থাকে, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে কি আলনা। এগুলো সব তোমাদের বইয়ে আছে, আমি just দেখাই দিচ্ছি। এখানে রেডিয়াস এবং আলনা থাকে, এখানে হচ্ছে হিউমেরাস থাকে। ঠিক আছে, পা তো আমি দেখাইতে পারবো না। পায়ে হচ্ছে তোমার উপরের দিকে থাকে ফিমার, আর তোমার যে নিচে এটা থাকে ফিবিয়া, আর হচ্ছে ফিবুলার টিবিয়া থাকে। তো এগুলো অত লাগবে না তোমাদের জন্য আসলে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এগুলো অতটা লাগবে না, আমি জাস্ট হালকা আইডিয়া দিচ্ছি। তো এই যে তারপরে দেখো যে মুখে তুমি যে খাবার চাবাও, বা হচ্ছে যে চাপা চাপা বলি আমরা নিচের, এটাকে বলা হয় ম্যান্ডিবল। হ্যাঁ, কী বলা হয়? ম্যান্ডিবল বলা হয়। হ্যাঁ, এবং এই যে এইখানে যে হাড়গুলা, এগুলোকে বলা হয় ম্যাক্সিলা। এগুলো তোমাদের লাগবে না, এমনি বলে দিচ্ছে। এটা ম্যাক্সিলা, এখানে হচ্ছে ম্যান্ডিবল। ঠিক আছে, এরকম টুকটাক তোমাদের বইয়ে হচ্ছে, তেমন আর কিছু নাই। আর পেছন দিকে তোমরা জানো যে এদিকে হচ্ছে মেরুদণ্ড আছে। হ্যাঁ, মেরুদণ্ড আছে, বা ইংলিশে বলি কি ভার্টিবাল কলাম বলি আমরা। ইংরেজিতে কি বলি? তোমার মেরুদণ্ড, পিছন দিকে কি মেরুদণ্ড থাকে, বা ইংলিশে আমরা কি বলি?
ভার্টিব্রাল ভার্টিব্রাল কলাম বলি, তাই না? ভার্টিব্রাল কলাম বলি। কলাম মানে কি? একদম লম্বা করে কলাম। তো এটা হচ্ছে আমাদের একদম পেছনে, ব্রেনের পেছন থেকে শুরু করে একদম পিঠের নিচ পর্যন্ত চলে গেছে, একটা কলামের মতো হয়ে গেছে। এই জন্য আমরা কি এটাকে মেরুদণ্ড বলি বা ভার্টিব্রাল কলাম বলি। ঠিক আছে? তো এই জিনিসগুলা কি তোমরা একটু ক্লিয়ার হইছো? এই জিনিসগুলা যে ভাইয়া যে জিনিসগুলো বললাম, এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট একটু বুঝো আর কি। ওয়ালাইকুম আসসালাম পিয়া, ওয়ালাইকুম আসসালাম সামিয়া। ওকে, আচ্ছা। তো এগুলা সহজ জিনিস, এগুলা মানে তোমাদের কাছে কঠিন আর কি, কারণ এগুলো তো তোমরা কখনো পড়ো নাই আগে। তোমাদের জেএসসি সময় তো এগুলা কিছুই ছিল না। হ্যাঁ, এগুলো হচ্ছে ইন্টারে গেলে ভালো করে পড়তে পারবা, এখন এগুলা কষ্ট করার দরকার নেই। তো এখন দেখো যে এখন আমরা মেইন পড়ালেখায় আসি, যে যেখান থেকে আসলে 9-10-এ লাগবে, সেটা হচ্ছে যে আমাদের যে কঙ্কালটা আছে, মানে আমাদের পুরো বডির কঙ্কাল বা স্কেলেটন। স্কেলেটন, তো এই কঙ্কালটা আসলে দুইটা জিনিস নিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? দুইটা জিনিস নিয়ে তৈরি। একটা হচ্ছে কি অস্থি, একটা হচ্ছে অস্থি। অস্থি বা আমরা ইংলিশে কি বলি? বোন বলি, অস্থি বা বোন। আরেকটা হচ্ছে তরুণাস্থি। কি? তরুণাস্থি। তরুণাস্থি বা আমরা ইংলিশে কি বলি? কার্টিলেজ। কার্টিলেজ। অস্থি বেশি আসতেছে। ওয়ালাইকুম আসসালাম নূর। হ্যাঁ, ভাইয়ার জন্য দোয়া করো। আচ্ছা, তো আমি বলি যে আমার এখানে হচ্ছে নেটের স্পিড খুব ভালো এবং এখানে সব ক্লিয়ার। তো কেউ যদি একটু ঘোলা দেখো, মনে করবো যে তোমার ওখানে হয়তো একটু আপ ডাউন হচ্ছে আর কি। আর লাইভের একটা জিনিস দেখছি যে লাইভ ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এটা 720 পিক্সেল হয়ে যায়, মানে এইচডি হয়ে যায়। তো লাইভের পরেও হচ্ছে তোমরা দেখতে পারবা। সো এখন হচ্ছে আমার কথাটা একটু ভালো করে শোনো। আর এখন কেউ নোট করো না, ঠিক আছে? এখন কেউ নোট করো না প্লিজ। এখন নোট করলে ক্লাসটা নষ্ট হয়ে যাবে তোমার। তুমি এখন হচ্ছে জাস্ট ভাইয়া যেগুলো বলতেছি ওগুলো শুনো, ক্লাস শেষ হলে তুমি ভিডিওটা আবার দেখো, তখন নোট করো। হ্যাঁ, এখন নোট করলে তুমি না কনসেন্ট্রেশন হারাই ফেলবা। হ্যালো নন্দী। তো দেখো, এই অস্থি এবং তরুণাস্থি নিয়ে আমাদের মেইনলি কঙ্কালটা তৈরি। তো একটা হচ্ছে কঙ্কাল, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্র, হ্যাঁ, তন্ত্র বা স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল, স্কেলেটাল সিস্টেম। আমরা যখনই তন্ত্র কথাটা শুনি তখনই সিস্টেমটা পাই। যেমন তোমার রক্ত সংবহন তন্ত্র মানে কি? ব্লাড সার্কুলেশন সিস্টেম। তারপরে হচ্ছে শ্বাসতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম, তাই না? এগুলো পাই না আমরা? এগুলো পাই। ওকে, ঠিক আছে, আর প্যারা নিচ্ছি না তাহলে। থ্যাংক ইউ বলার জন্য। তাহলে কঙ্কাল, একটা হচ্ছে কঙ্কাল, হ্যাঁ, আরেকটা হচ্ছে কঙ্কাল তন্ত্র। তোমাদের বইয়ে কঙ্কাল তন্ত্রকে আবার দুইটা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে? দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি বহিকঙ্কাল, হ্যাঁ, বহিকঙ্কাল, বহিকঙ্কাল বা এক্সোস্কেলেটন। এক্সোস্কেলেটন। তাহলে একটা যদি বাইরে থাকে, আরেকটা কি থাকবে? অন্তকঙ্কাল, হ্যাঁ, অন্তকঙ্কাল বা এন্ডোস্কেলেটন। ঠিক আছে, এগুলো হচ্ছে বইয়ে আছে। আমরা আগেই পড়ছিলাম এক্সো মানে হচ্ছে বাইরের দিকে, আর এন্ডো মানে হচ্ছে ভেতরের দিকে। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে বহিকঙ্কাল মানে কি? এক্সো কঙ্কাল মানে স্কেলেটন, তাহলে এক্সো স্কেলেটন, ইজি না? তারপরে অন্তকঙ্কাল মানে কি? অন্ত মানে ভিতরে, তাহলে হচ্ছে কি এন্ডো। আর কঙ্কাল মানে স্কেলেটন, তাহলে কি এন্ডো স্কেলেটন। ঠিক আছে, তো এখন আমরা অস্থি এবং তরুণাস্থি সম্পর্কে ডিটেল জানবো।
তার আগে তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, ভাইয়া বহিঃকঙ্কাল বলতে কি বোঝায়, অন্তঃকঙ্কাল বলতে কি বোঝায়? তো দেখো, বহিঃকঙ্কাল বলতে আসলে মনে করো যে আমাদের বাইরে থেকে যেগুলো দেখা যায়, মনে করো আমাদের দাঁত, চুল, মানে বাইরে যেগুলো দেখা যায় ওগুলো হচ্ছে বহিঃকঙ্কাল। এগুলোকে আসলে রিয়েলি কঙ্কাল বলা যায় না। আসলে রিয়েলি কঙ্কালটাকে তোমার অন্তঃকঙ্কালই বলা যায়, কারণ এই অন্তঃকঙ্কালের ভিতরেই অস্থি এবং তরুণাস্থি থাকে। ঠিক আছে, অন্তঃকঙ্কালের ভিতরেই তরুণাস্থি এবং অস্থি থাকে। তো মেইনলি কঙ্কাল বলতে আসলে অন্তঃকঙ্কালকে বোঝায়, কিন্তু তোমাদের বইয়ে বহিঃকঙ্কাল নামেও একটা জিনিস দিছে। ওকে, রিফাতের কি হয়েছে? রিফাত, ওয়ালাইকুম আসসালাম। তুমি কি কমেন্টে কান্নাকাটি করতেছো? এখানে হচ্ছে যার যার কমেন্ট শো করে, আমি সবার কমেন্টই দিই। আচ্ছা, তো এটুকু তোমরা বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে হচ্ছে কমেন্ট একটু লেখাও যে ভাইয়া বুঝতে পেরেছি, আপনি হচ্ছে নেক্সটে যান। ঠিক আছে, থ্যাংক ইউ তানজিম। আসলে আজকে মানে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে আর কি। আচ্ছা, তো এখন আমরা অস্থি এবং তরুণাস্থি সম্পর্কে ডিটেইল জানবো। তোমাদের বইয়ে অস্থি তরুণাস্থি সম্পর্কে অনেক কিছু লিখে রাখছে, তো তোমরা একটু কনফিউজ থাকবা। তো আমি যেগুলা নোট করাতে বলবো ওগুলো হচ্ছে একটু লিখে রাখবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। যেগুলো হচ্ছে আমি নোট করতে বলবো ওগুলো একটু লিখে রাখবা, আর বাকিগুলো লেখার দরকার নেই। তো ফার্স্টে আসে কি? অস্থি। অস্থি বা বন। তো ধরো সিম্পলি আমি যদি একটা অস্থির ছবি আঁকি, আচ্ছা, তো এই যে তোমার অস্থি, তো অস্থির বাইরে একটা আবরণের মতো থাকে, ঠিক আছে? অস্থির বাইরের একটা আবরণের মতো থাকে। এটা তোমাদের বইয়ে নাই, এটা একটু লেখো যে অস্থির বাইরের আবরণ। অস্থির বাইরের আবরণ। তো বাইরের আবরণটাকে আমি বলতেছি কি বলতেছি? পেরি 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 অস্টিয়াম। পেরি অস্টিয়াম। পেরি কথাটার মানে হচ্ছে চারপাশে বা অ্যারাউন্ড, আর অস্টিয়াম বা অস্টি কথা এরকম শুনলেই মনে করবা সেটা অস্থির সাথে রিলেটেড। তাহলে পেরি অস্টিয়াম, পেরি মানে কি? চারপাশে, অস্টে মানে বোনস, তাহলে বোনসের চারপাশে যে জিনিসটা থাকবে সেটা কি? পেরি অস্টিয়াম। সিম্পল, বাহ, কথাই পারছে। সমস্যা নাই, চিল করো তোমরা, আমার গরম লাগতেছে না, আমি আজকে ভালো আছি, কিন্তু একটু টায়ার্ড লাগতেছে আর কি, শরীরটা ভালো না। তাহলে আমরা পেরিওস্টিয়াম বুঝতে পারছি। তো পেরিওস্টিয়ামটা তোমাদের বই হচ্ছে তেমন লেখা নাই। তো এখন দেখো, এই যে পুরো বোনসটা আছে, তো এই বোনসের ভিতরে হচ্ছে তোমার মাতৃকা থাকে। কি থাকে? মাতৃকা। মাতৃকা বলতে আসলে আমরা কি বলি? বাংলায় বলি মাতৃকা, ইংলিশে বলি ম্যাট্রিক্স। কি বলি? ম্যাট্রিক্স। অনেক হচ্ছে ম্যাট্রিক্স মুভি দেখছো, আমার খুব পছন্দের একটা মুভি ম্যাট্রিক্স, খুব ভালো লাগে। আচ্ছা, তো মাতৃকা বা ম্যাট্রিক্স, তো এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে যে দেখো, আমরা যখন কোষ পড়ছিলাম না, কোষের ভিতরে কি প্রোটোপ্লাজম ছিল না, তরল লিকুইড, ওইখানে সব ডুবানো ছিল। তো বোনসের ক্ষেত্রেও এরকম যে তোমার অর্ধস্বচ্ছ যে জিনিসটা থাকে সেটাই কি? মাতৃকা বা ম্যাট্রিক্স। ওই ম্যাট্রিক্সের মধ্যে যত হাবিজাবি আছে সব ডুবানো থাকে। তো তোমাদের বইয়ে, ভেরি গুড, তো তোমাদের বইয়ে আছে যে এই মাতৃকাটা এক ধরনের জৈব পদার্থ দিয়ে তৈরি। এক্স্যাক্টলি যে কোন জৈব পদার্থ সেটা আসলে বলা হয় নাই। তো জৈব পদার্থ ইংলিশ কি? জৈব মানে কি? অর্গানিক। অর্গানিক। আর পদার্থ মানে কি? কম্পাউন্ড।
কম্পাউন্ড। যারা ইংলিশ ভার্সন আছো তাদের জন্য আমি ইংলিশ বলে দিচ্ছি। তাহলে জৈব পদার্থ মানে অর্গানিক, আর পদার্থ মানে কম্পাউন্ড, তাহলে অর্গানিক কম্পাউন্ড। আর যদি অজৈব পদার্থ হইতো তাহলে কি অর্গানিকের জায়গায় আমরা সিম্পলি ইনঅর্গানিক লাগাই দিতাম, তাই না? তো এটা হচ্ছে মনে রাখবা। তো এখন তোমরা ছোটোবেলা থেকেই খালি শুনে আসতেছো, সবাই বলে যে দুধ খা আর ডিম খা, এইসব খা। পেরিঅস্টিয়াম কি ইম্পর্ট্যান্ট? হ্যাঁ, এটা একটু জানা ইম্পর্ট্যান্ট, কারণ প্রত্যেকটা জিনিসের আবরণ তুমি জানবা। হ্যাঁ, যে হার্টের আবরণ কি পেরিকার্ডিয়াম, তারপরে হচ্ছে ফুসফুসের আবরণ কি প্লুরা, তারপরে বোনসের আবরণ কি পেরিঅস্টিয়াম। হ্যাঁ, তারপর তরুণাস্থি, ওটাও আমরা জানবো। তো কী যেন বলতে নিছিলাম। তো এই যে দেখো, আমরা ছোটোবেলা থেকে বলে না যে বেশি বেশি দুধ ডিম খাও, কারণ কি ওখানে ক্যালসিয়াম থাকে, বলে যে তুই তো ক্যালসিয়াম খাস না, তুই তো দুধ ডিম খাস না, তো হাড় ক্ষয় হয়ে যাবে, তাই না? এগুলো বলে না? তো এগুলো কেন বলে? তো দেখো, আমাদের বডিতে প্রতিনিয়ত যে ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, এই জিনিসগুলা প্রতিনিয়ত এই হাড়ের ভিতরে ঢুকতেছে, আবার হাড় থেকে বেরো হয়ে যাচ্ছে। তো কখন ঢুকতেছে? যখন বডিতে ক্যালসিয়ামের পরিমাণ পর্যাপ্ত থাকবে। হ্যাঁ, মানে বডির বিভিন্ন কাজের জন্য যে ক্যালসিয়ামটা দরকার সেই পরিমাণ থাকার পরে যদি এক্সট্রা থাকে, সেটা হচ্ছে বোনসে গিয়ে জমা থাকে, ঠিক আছে? কিন্তু ধরো তুমি ক্যালসিয়াম খাও না, দুধ ডিম খাও না, তাহলে তোমার অপুষ্টি হয়ে যাবে না, ক্যালসিয়ামের ঘাটতি দেখা যাবে। তখন কি হবে, এই বোনসের ভিতর থেকে তোমার ক্যালসিয়াম বের হয়ে যাবে। এখন যদি ধরো যে এই ভারসাম্যটা বা ব্যালেন্সটা যদি নষ্ট হয়ে যায়, ধরো যে অনেক বেশি পরিমাণ ক্যালসিয়াম তোমার বডির দরকার, তখন কি হাড় থেকে বেশি বেশি ক্যালসিয়াম বের হবে, এবং বেশি বেশি ক্যালসিয়াম বের হওয়ার কারণে পরবর্তীতে হাড়টা ক্ষয় হয়ে যাবে। এবং হাড় ক্ষয় হয়ে গেলে তখন কি হবে, তোমার যে বিভিন্ন রোগ আছে, চ্যাপ্টারের লাস্টে দেখবা অস্টিওপোরোসিস, তারপর অস্টিও আর্থ্রাইটিস, হ্যাঁ, বিভিন্ন বাতে ব্যথা, এইসব জিনিস। তাহলে কনসেপ্টটা বুঝছো যে সবসময় ক্যালসিয়াম এগুলা বোনসের ভিতরে ঢুকতেছে, আবার বেরো হচ্ছে। কিন্তু এই ব্যালেন্সটা যখন নষ্ট হবে, তুমি যখন পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম না খাবা বা বডিতে ঘাটতি দেখা যাবে, তখন তোমার এই বোনস থেকে ক্যালসিয়াম বের হওয়া শুরু করবে, কারণ বডি বলবে যে আমাকে দাও ক্যালসিয়াম লাগবে আমার। তো বের হয়ে গেলে তখন কি বোনসটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে না? তো এই জিনিসটা তো এখন একটা এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে যখন মানুষ বুড়া হয়ে যায়, তখন সে যত ক্যালসিয়ামই খাক না কেন, এটা আর কন্ট্রোলে থাকে না, তখন অটো ক্যালসিয়াম বের হতে থাকে এবং হাড়টা ক্ষয় হতে থাকে। হ্যাঁ, কিন্তু তুমি যদি ইয়াং থাকো, তাহলে তুমি বিভিন্ন ক্যালসিয়াম জাতীয় খাবার, দুধ, ডিম, মাছ, মাংস, এগুলো হচ্ছে, প্লাস যদি ওষুধ খাও, খুব খারাপ অবস্থা থাকে, ডাক্তারের কাছে যাও, তখন ডক্টর ওষুধ দিলে তখন এটা ঠিক করা পসিবল। কিন্তু হ্যাঁ, রিপিট করতেছি, মনে করো তুমি ঠিক পরিমাণ ক্যালসিয়াম খাচ্ছ, তোমার বডিতে প্রতিদিনই ক্যালসিয়াম, তোমার বডিতে যতটুকু দরকার সেগুলো তো বডি নিয়ে নিচ্ছে, কিন্তু বডিতে এক্সট্রা কিছু থাকলে সেগুলা এই হাড়ের ভিতরে যে জমা হচ্ছে। এবং বডির যখন দরকার হচ্ছে যে তুমি ঠিকমতো ক্যালসিয়াম খাচ্ছ না, তখন এই হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম জমা ছিল সেগুলা বের হয়ে যায়। তো এখন ধরো যে পরিমাণ ক্যালসিয়াম তুমি খাচ্ছ সেটা যদি এনাফ না হয়, বা তোমার বডিতে যতটুকু ক্যালসিয়াম দরকার ততটুকু তুমি যদি না খাও, তখন কি হবে, এই হাড় থেকে বেশি বেশি ক্যালসিয়াম বের হয়ে যাবে, এবং বেশি বেশি ক্যালসিয়াম বের হয়ে গেলে কি তোমার হাড়টা ক্ষয় হওয়া শুরু করবে। সিম্পল, যে তোমার যদি ক্যালসিয়াম যতটুকু দরকার ততটুকু তুমি না খাও, তোমার হাড় ক্ষয় হয়ে যাবে, এটাই আর কি। এবার বুঝতে পারছো? এটা বই হচ্ছে জাস্ট একটা সিম্পল লাইন দেওয়া, তো এই জন্য আমি ভাবলাম একটু বুঝাই দেই জিনিসটা। তোমার আমার ফ্যান ছাড়া নিয়ে অনেক কনসার্ন, সমস্যা নাই, চিল করো। আচ্ছা, এটা বুঝতে পারছো নাকি বলতো? ওকে, পৃথা বুঝতে পারছো, থ্যাংক ইউ। তারপরে বাকিরা বুঝতে পারছো? ওকে,
ক্লিয়ার? যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন কি পড়াবো? আচ্ছা, তো এগুলা মোটামুটি আমরা বুঝছি। আরেকটা জিনিস, এটা মনে হয় তোমাদের বইয়ের নাই, সেটা হচ্ছে যে দেখো, পুরাটা তো অস্থি, ঠিক আছে, কিন্তু অস্থির ভিতরে কি অস্থি কোষ আছে না? ছোট ছোট কোষ আছে, সব জায়গায় তো একটা কোষ থাকে, তাই না? তো অস্থির যে কোষ, এটা লিখে রাখো, অস্থির যে কোষ, সেই কোষটাকে আমরা কি বলতেছি? কোষকে বলছি আমরা কি জানো, বানান কি? অস্টিওব্লাস্ট অথবা অস্টিওসাইট, এই দুইটা একটু লিখে রাখো যে অস্থির যে কোষ সেগুলোকে আমরা অস্টিওব্লাস্ট অথবা অস্টিওসাইট বলছি। তো তোমরা লাইফে বায়োলজিতে যখনই ব্লাস্ট কথাটা শুনবা, যে কোনো কিছু শেষে ব্লাস্ট আছে, এটা আবার বোম ব্লাস্ট মনে করো না। ব্লাস্ট মানে হচ্ছে যে জিনিসটা অপরিণত, মানে সে এখনো পূর্ণতা লাভ করা নাই, কিন্তু এই ব্লাস্টটা আস্তে আস্তে পরিণত হয়, তখন সে সাইটে রূপান্তরিত হয়। সাইট মানে সেল বা পরিণত কোষ। বোম ব্লাস্ট। তো বলল না যে স্যার অস্টিওব্লাস্ট মানে হচ্ছে অস্থি যখন ব্লাস্ট হয়ে যাবে, হ্যাঁ তাহলে কিন্তু তোমারও ব্লাস্ট করে দিবে। হ্যাঁ, তো অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট, ব্লাস্ট কথাটা শুনলেই মনে করবা যে অপরিণত কিছু, আর সাইট মানে হচ্ছে তোমার ব্লাস্টটা আস্তে আস্তে পরিণত হয়েছে। তো এই যে অস্থি কোষের মধ্যে তো সব কোষ একবারে পরিণত হয় না, মনে করো কেউ আজকে পূর্ণ হয়েছে, কেউ কালকে হবে, তো এরকম আর কি। তো অস্থির যে কোষ সেগুলোর নাম হচ্ছে এগুলো মনে হয় বইয়ে লেখা নাই, একটু তুলে নিও, এগুলো একটু তুলে নিও। তো এখন দেখো আমরা অন্য জিনিস পড়ব। আমি একটু এনার্জি ফিরে পাচ্ছি তোমাদের ক্লাস নিয়ে। অস্টিওক্লাস্টও হচ্ছে তোমার এক ধরনের অস্থি কোষ, এটা ইন্টারের বইয়ে আছে, ঠিক আছে? এটা ইন্টারের বইয়ে আছে, ওটাও এক ধরনের অস্থির কোষ। তো হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম, তোমাদের বইয়ে দেখবা যে অস্থি কোষে বা অস্থিতে তোমার 40 থেকে 50 ভাগ পানি থাকে, ঠিক আছে? এবং তোমার জীবিত অস্থিকোষে তোমার 2 ধরনের থাকবে। আপুরা অনেক মেধাবী, কারণ আপুরা অনেক বেশি পড়াশোনা করে, ছেলেরাও তো করা উচিত। তো জীবিত অস্থিকোষে তোমার 2 ধরনের পদার্থ থাকবে, একটা হচ্ছে অর্গানিক আর একটা কি ইনঅর্গানিক। এখন কেউ কি আমাকে বলতে পারবা যে জীবিত পদার্থ কত পার্সেন্ট থাকে, এবং জৈব আর কি, আর অজৈব কত পার্সেন্ট থাকে? এটা একটু কমেন্টে জানাও আমাকে বলো যে জীবিত পদার্থ মানে জৈব পদার্থ কতটুকু থাকে তোমার জীবিত অস্থিকোষে, এবং অজৈব বা ইনঅর্গানিক পদার্থ কতটুকু থাকে। দেখি কে পারো। একজন বলছে জৈব 60% হয় নাই, জৈব হচ্ছে 40%, জৈবটা কম।
আর বাকি থাকে কত তাহলে 60%। ঠিক আছে, এই তো। তো এটা হচ্ছে অবজেক্টিভে আসে। তোমরা হচ্ছে দেখো জৈবতে কি 2টা লেটার না, তার মানে কি অজৈবতে 3টা লেটার। তো 2টা লেটার যেহেতু, তার মানে এটার সংখ্যাটা কম, এবং যেহেতু 3টা লেটার তাই 3টা মানে কি 2টার থেকে বেশি না, সো এটা হচ্ছে বেশি। শেষ। অথই অ্যান্সার দিছো, ফাতেমা অ্যান্সার দিছো। ওকে গুড, চেঞ্জ করে ফেলছি। হ্যাঁ, এই যে ভাইয়া মনে রাখার টেকনিক বলে দিলাম, এভাবে মনে রাখবা। তো অস্থিতে তোমার এই যে জৈব পদার্থগুলো থাকে, তো কি কি থাকে এগুলোর নামটা একটু মনে রাখো। কি কি জৈব পদার্থ থাকে? একটা হচ্ছে তোমার সোডিয়াম, সোডিয়াম, তারপরে থাকে ফসফরাস, ফসফরাস, তারপরে কি থাকে? ক্যালসিয়াম তো পড়লাম, ক্যালসিয়াম, তাই না? ক্যালসিয়াম থাকে। তারপরে থাকে হচ্ছে কি ম্যাগনেসিয়াম, যত শিয়াম আছে সব লিখে দিও, ম্যাগনেসিয়াম, সরি ম্যাগনেসিয়াম না, পটাশিয়াম। দেখছো আমারও কিন্তু সব মনে থাকে না। পটাশিয়াম, ঠিক আছে। তো এখন এটা আমি কিভাবে মনে রাখতাম? এটা আমি মনে রাখতাম সোফায়, এটা আমি মনে রাখতাম ধরো যে তুমি ক্যাপ পরে, মাথায় ক্যাপ পরে বাইরে গেছো, তো বাসায় এসে কি করছো, ক্যাপটা সোফার মধ্যে ছুঁড়ে ফেলে দিছো। তো আমি মনে রাখতাম যে সোফায়, সোফায় ক্যাপ, সোফায় ক্যাপ। তাহলে সো দিয়ে সোডিয়াম, ফ দিয়ে ফসফরাস, কে দিয়ে ক্যালসিয়াম, প দিয়ে পটাশিয়াম। ঠিক আছে। থ্যাংক ইউ জামিল ভাইয়া। লাইট হচ্ছে আমি সাইড লাইট আছে, কিন্তু ওইটা দিলে মানে ব্রাইটনেস অনেক বেশি হয়ে যায়, বেশি হয়ে গেলে হচ্ছে তোমাদের চোখে লাগবে। এখানে একটু রিফ্লেক্ট হচ্ছে, আই নো, কিন্তু এটা আমি কারেকশন করতে পারতেছি না, দেখি কি করা যায়। তাহলে সোফাই ক্যাপ। ওকে, আমরা হচ্ছে একটু ফাস্ট ফাস্ট আগে। থ্যাংক ইউ জামি ভাইয়া ব্যাপারটা বলার জন্য আমাকে। ওকে, তাহলে সোফাই ক্যাপ। তো এখন দেখো যে আমি একটা জিনিস তোমাদেরকে শিখাই দিব, যে এই যে ভিটামিন ডি তৈরি হয়, হ্যাঁ আমাদের হাড়ের জন্য কিন্তু ভিটামিন ডি আর ক্যালসিয়াম খুব বেশি ইম্পর্টেন্ট। এখন ভিটামিন ডি হচ্ছে আমরা বিভিন্ন খাবার দাবার থেকে পাই, ক্যালসিয়ামও খাবার দাবার থেকে পাই, কিন্তু তোমরা ছোটোবেলা থেকে একটা জিনিস পড়ে আসছো যে ভিটামিন ডি হচ্ছে আমাদের স্কিনে তৈরি হয়। স্কিনে কিভাবে তৈরি হয়? তোমরা দেখবা যে ছোটোবেলায় যখন বাচ্চা জন্মগ্রহণ করে, তো ওদেরকে হচ্ছে ছাদে নিয়ে যাওয়া হয় সকালবেলা, কারণ সকালের যে রোদটা, ওই রোদে ওদের স্কিনের নিচে ভিটামিন ডি তৈরি হয়। তো থ্যাংক ইউ। তো ওই ভিটামিন ডি তৈরিটা তোমাদের বইয়ে হচ্ছে এক লাইনে লেখা আছে, বাট আমি একটু বলে দিচ্ছি, এইটাও হচ্ছে নোট করো, এইটাও নোট করো। ভিটামিন ডি প্রসেস বা ভিটামিন ডি সিনথেসিস। সিনথেসিস মানে সংশ্লেষণ বা তৈরি করা, এটা একটু নোট করো, ভিটামিন ডি সিনথেসিস। তো ফার্স্টে হচ্ছে এরকম আমাদের সূর্য মামা ছোট করে গোলগাল। তো সূর্য মামা কী হয়, আমাদের স্কিনে পড়তেছে, বা এটাকে আমরা ইউভি লাইট বলি, আলট্রা ভায়োলেট রে, সকালে একটা ভালো আর কি, স্কিনে পড়তেছে। তো এটা ধরলাম এটা হচ্ছে আমাদের স্কিন। তো স্কিনের ভিতরে কোলেস্টেরল থাকে, কি থাকে? কোলেস্টেরল, কোলেস্টেরল, কোলেস্টেরল থাকে। তো এই সূর্যের আলো যখন স্ক্রিনে পড়ে, তখন কোলেস্টেরলের কারণে
একটা কেমিক্যাল তৈরি হয়, ওটার নাম তোমাদের পড়া লাগবে না, ওগুলো মেডিকেলের জিনিস। তো কোলেস্টেরল একটা কেমিক্যালে পরিণত হয়, পরে সেটা কোথায় যায়? পরে সেটা যায় লিভারে। লিভার, লিভার বা বাংলা কি যকৃত, তাই না? যকৃত, বা তোমরা খাঁটি বাংলা কী বলো? কলিজা বলো। এই পরীক্ষার খাতায় কিন্তু কেউ কলিজা লিখো না, তাহলে কিন্তু স্যারের কলিজা কেঁপে উঠবে, ঠিক আছে? কেউ কলিজা লিখো না, কারণ একটু ক্যাজুয়াল ওয়ার্ড আর কি। তো তুমি লিভার বা যকৃত লিখো। তাহলে দেখো ভিটামিন ডি তৈরি করার জন্য ফার্স্টে কোথায় যাচ্ছে? লিভারে যাচ্ছে। পরে কোথায় যাবে? পরে যাবে হচ্ছে আমাদের বৃক্কে যাবে। বৃক্কে, হ্যাঁ, বৃক্ক বাংলা কি? বৃক্ক, সরি বৃক্ক তো নিজেই বাংলা, বৃক্ক ইংলিশ হচ্ছে কিডনি, ঠিক আছে? কিডনিতে যাবে। কিডনিতে যাওয়ার পরে সে পুরোপুরি তৈরি হবে এবং পরবর্তীতে সে হাড়ের মধ্যে যাবে, ঠিক আছে? বোনসের ভিতরে ঢুকবে, ঠিক আছে? বোন, এটা একটু স্ক্রিনশট মারো বা তুলে রাখো, যা ইচ্ছা করো। স্যারের কলিজা কাঁপানোর দায়িত্ব তোমাদের। কলিগজা কি জিনিস? থ্যাংক ইউ মিম। মিম তো মনে হয় ইন্টারের। হ্যাঁ, কনসেপ্ট আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমাদের বইয়ে হচ্ছে কি জানি লিখছে একটা, যে আমাদের বডিতে ভিটামিন ডি সূর্যের আলোতে স্কিনের নিচে পড়ে যকৃতে লিভারে কি কি জানি লিখছে। তো এই জিনিসটা দেখো, যে যখন এটা দেখে আবার অন্য কিছু মনে করো না যে কি না কি ভাইরাস ব্যাকটেরিয়া এঁকে রাখছে। এটা হচ্ছে সূর্য, বুঝছো? সূর্য। তো সূর্যের আলো যখন আমাদের স্কিনে পড়তেছে, চামড়ায় পড়তেছে, তো স্কিনের তোমার ভিতরে তোমার কোলেস্টেরল থাকে, কোলেস্টেরল উপাদান থাকে। তো ওই কোলেস্টেরলগুলা পরবর্তীতে বিভিন্ন তোমার রিয়াকশন করে এবং একটা কেমিক্যালে পরিণত হয়। সেই কেমিক্যালগুলা আমাদের লিভারে যায়, লিভারে যায়। তো লিভারে যাওয়ার পরে তাকে আরও বেশি অনেক বিক্রিয়া করা হয় এবং পরবর্তীতে একদম লাস্টে বৃক্কে বা কিডনিতে যায় এবং কিডনিতে যেয়ে তোমার একদম যে পিওর ভিটামিন ডি ওইটা তৈরি হয়, ঠিক আছে? এবং পরবর্তীতে ওই পিওর ভিটামিন ডি কোথায় যাবে? আমরা জানি কি ভিটামিন ডি আমাদের তোমার হাড়ের মজবুতের জন্য দরকার, তাই না? তখন হাড়ের মধ্যে তারা ঢুকবে, অর্থাৎ হাড়ের মধ্যে যাইতে হইলে তাকে আগে পিওর ভিটামিন ডি হইতে হবে। সূর্য তোমাকে পিওর ভিটামিন ডি দিবে না, সূর্য তোমাকে আলো দিবে। সেই আলোটা স্কিনের যে কোলেস্টেরল আছে সে ইউজ করবে, ইউজ করে লিভারে পাঠাবে, লিভার থেকে কিডনিতে পাঠাবে। কিডনি পরে হচ্ছে সেটাকে পিউরিফাই করে একদম অ্যাক্টিভ যে ফর্ম ভিটামিন ডি এর সেটা পরিণত করবে, পরে সেটা বোনসে যাবে, ঠিক আছে? না, এটা ইন্টারের ক্লাস না, তো 9-10-এর ক্লাস। ঠিক আছে, এবার তাহলে কনসেপ্টটা ক্লিয়ার, বুঝতে পারছো? এটা কিন্তু বইয়ে লেখা নেই এভাবে। ট্রু ভিটামিন ডি, ইয়েস, ট্রু লাভ, টুরু, হ্যাঁ, টুরু ভিটামিন ডি। তো এটা বুঝতে পারছো? এই এমডি হামিমের কি হয়েছে? আচ্ছা, ঠিক আছে, তা আমরা এখন চলে যাই। তো অস্থি থেকে আমাদের মোটামুটি এই জিনিসগুলো জানলেই হবে। তোমরা বই একটা রিডিং দিও, তাহলে বুঝতে পারবা, ভালো বুঝতে পারবা। এবং তোমরা এখন ক্লাসটা করলে বইয়ের থেকে বেশি জেনে ফেলছো তোমরা অনেক কিছু। ওকে, তো এখন জানি কী বল, হ্যাঁ এখন আসি যে একটা জিনিস আমি স্কিপ করে গেছিলাম, মনে ছিল না, তোমরা বলবা না? সেটা হলো যে এই যে আমাদের কঙ্কাল, কঙ্কালের কাজ কি, যে কঙ্কাল আসলে কেন দিছে, কঙ্কাল দিয়ে আসলে কি করে। তো দেখো যে কঙ্কালের ফার্স্ট কাজ হচ্ছে তোমার দেহটাকে একটা কাঠামো দেওয়া বা আকৃতি দান করা। ধরো তোমার যদি তোমার না থাকতো, হাড্ডিগুড্ডি না থাকতো, তুমি তো এরকম হয়ে থাকতো না, মানে হচ্ছে একদম এবড়ো থেবড়ো অবস্থায় থাকবা, মানে সোজা হয়ে দাঁড়াইতে পারবা না, বসতে পারবা না, একদম
চিত হয়ে বসে থাকবা, তো তোমার একটা কাঠামো দান করছে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সে আমাকে প্রোটেকশন দিচ্ছে, তাই না? কীভাবে প্রোটেকশন দিচ্ছে? দেখো আমাদের মাথায় কি ব্রেন, তাই না? তো ব্রেন তো খুব নরম জিনিস, তো ব্রেনের চারপাশে একটা শক্ত কিছু দিতে হবে না? তো চারপাশে কি দিছে? করোটি দিছে বা স্কাল দিছে, তাই না? তারপর দেখো যে আমার হার্ট বাম সাইডে, তো এই হার্ট কি প্রোটেকশন করতে হবে না? তার ভিতরে ফুসফুস আছে, সেগুলোর প্রোটেকশন দিতে হবে। তো এই জন্য কি বক্ষপিঞ্জর দিছে, থোরাক্স দিছে, হ্যাঁ, বুকের খাঁচা যেটা দিছে। তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি যে আমাদের সবার হার্ট তো বাম পাশে, তাই না? কিন্তু হার্ট কিন্তু ডান পাশেও থাকতে পারে, ঠিক আছে? হার্ট কিন্তু ডান পাশেও থাকতে পারে এবং এটা অনেক রেয়ার। তো এইটাকে একটা কন্ডিশন আর কি, মেডিকেল কন্ডিশন, এটাকে বলে ডেক্সটোকার্ডিয়া, ঠিক আছে? ডেক্সটোকার্ডিয়া। তুমি যদি ডেক্সটোকার্ডিয়া লিখে সার্চ দাও পাবা। তো যারা ডেক্সটোকার্ডিয়ার পেশেন্ট তাদের হার্ট ডান সাইডে থাকে, বুঝছো? তো এরকম করে আমাদের বডির যে ভাইটাল বা ইম্পর্টেন্ট যে অর্গানগুলো আছে সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য এই কঙ্কালটা কাজ করতেছে, ঠিক আছে? কমেন্টটা অনেক হাসাহাসি দিতেছে, কী করতেছো তোমরা? না, ইন্টারে যারা আসো তারা থাকলেও থাকতে পারো, কারণ কিছু বেসিক আছে এগুলো ক্লিয়ার হওয়া উচিত। ম্যাক্সিমামই এইচএসসি, হাই এসএসসি স্টুডেন্ট কোথায় গেল? ডেক্সটোকার্ডিয়া হচ্ছে ডিজিজ না, এটা এক্সেপশনাল কেস। এটা আসলে ডিজিজ বলা যায় না, এটা এক্সেপশনাল কেস। আচ্ছা, তো এখন আমি কিছু জিনিস বলবো, সবাই একদম ফোকাস দাও, এটা ইম্পর্টেন্ট জানা আছে। দেখো যে এই যে আমাদের হাড় তো নাড়াচাড়া করতে পারতেছি, তো কীভাবে নাড়াচাড়া করতে পারতেছি? তো হাড়ের মধ্যে আগে বলো আমরা কোনো জিনিস নাড়াচাড়া করতে পারি কখন? যখন আমাদের ব্রেন থেকে সিগন্যাল আসে, তাই না? যারা স্নায়ু পড়ছো, নিউরন পড়ছো তারা জানো। তো ব্রেন থেকে সিগন্যাল আসলে আমরা হচ্ছে হাত নাড়াইতে পারি। এখন কথা হচ্ছে এই যে নিউরন, এটা কিন্তু আমাদের যে হাড্ডি বা হাড়ে থাকে না, ঠিক আছে? এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে আমাদের যে পেশি আছে না, পেশি বা মাসেল, হ্যাঁ, ঐচ্ছিক পেশি যেটা স্পেশালি ঐচ্ছিক পেশি। তো ঐচ্ছিক পেশি ইংলিশ কি? স্কেলেটাল মাসেল, তাই না? বা ডোরাকাটা পেশি বা অমসৃণ পেশি। তো আমাদের ব্রেন থেকে যে নার্ভগুলা সেগুলো কী করে? তোমার এই যে মাসেলের মধ্যে ঢুকে, মাসেল, তারপর লিগামেন্ট আর যা যা আছে। তো এবং এই মাসেলগুলা কী করে? এই হাড্ডির সাথে লেগে আছে। তো আলটিমেটলি কিন্তু আমরা ব্রেনের সিগন্যাল থেকে মাসেলটাকে নাড়াতে পারছি, হ্যাঁ। এবং যেহেতু হাড্ডি মাসেলের সাথে লাগানো, সো আলটিমেটলি হাড়ও নড়তেছে, ঠিক আছে? যদি তোমার মাসেল হাড়ের সাথে লাগানো না থাকতো তাহলে কিন্তু তুমি হাড় নাড়াইতে পারতা না, কারণ হাড়ের ভিতর দিয়ে তো তোমার নার্ভটা সাপ্লাই দিচ্ছে না, নার্ভটা হচ্ছে মাসেলে সাপ্লাই দিচ্ছে। তো এই জন্য ঐচ্ছিক পেশি আছে এবং পেশিগুলা তোমার বোনসের সাথে লেগে আছে বিধায় কিন্তু তুমি নাড়াতে পারছো। তো এই জিনিসগুলা, তো এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? যে তোমার আমাদের যে মাংসপেশি সেগুলো হচ্ছে বোনসের সাথে লেগে থাকে এবং লেগে থাকার ফলে তোমার নার্ভ থেকে যে সিগন্যালটা মাসেলে যাচ্ছে সেই মাসেলটা হচ্ছে আমাদের বোনসটাকে নাড়াতে সাহায্য করছে, ঠিক আছে? ওকে, গুড গুড গুড। আমি যখন 9-10-এ ছিলাম তো তখন তো এগুলোর কিছুই জানতাম না। তো তোমরা হচ্ছে অনেক বেশি ব্রিলিয়ান্ট হবা ইনশাল্লাহ, অনেক ভালো স্টুডেন্ট হবা তোমরা। ওকে, কে জানি ব্রো ব্রো করতেছে? আরে ব্রো তো বলবা ছোট ভাইকে, আমি তো টিচার, বড় ভাইয়া। আচ্ছা, তো এখন আমরা জানবো তরুণাস্থি। কি জানবো? তরুণাস্থি। তরুণাস্থি বা ইংলিশে বলি
কার্টিলেজ, কি বলি? কার্টিলেজ। তরুণাস্থি, দেখো তরুণাস্থি তোমার নরম জিনিস, নরম, এবং কি এগুলো লেখো না, লেখার দরকার নাই। স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক। যারা ইংলিশ ভার্সন আসছে তাদের জন্য বলি, নরম মানে হচ্ছে তোমার সফট, আর স্থিতিস্থাপক কি? ইলাস্টিক, ইলাস্টিক। এবং এগুলো হচ্ছে তোমার তরুণাস্থির ভিতরে যে কোষ থাকে, অর্থাৎ তরুণাস্থি কোষ, ওই কোষগুলো তোমার একা থাকতে পারে, মানে কি সলিটারি, সলিটারি মানে কি একা, বা জোড়ে জোড়ে থাকতে পারে, পেয়ার, অথবা হচ্ছে একদম ঘনভাবে ছিড়িয়ে, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। তার মানে কি ডেন্সলি স্ক্যাটার্ড, তোমাদের ইংলিশ ভার্সনে বইয়ে আছে যে একা থাকতে পারে, বা সলিটারি, পেয়ার করে থাকতে পারে, বা জোড়ায় থাকতে পারে, অথবা ডেন্সলি বা স্ক্যাটার্ড ওয়েতে থাকতে পারে। তো এখন দেখো, আমরা যখন অস্থি পড়ছিলাম তখন অস্থির যে কোষ সেগুলোকে আমরা কি বলছিলাম? অস্টিওব্লাস্ট অথবা অস্টিও কি সাইট। তো এই যে তরুণাস্থির ভিতরে যে তোমার কোষগুলো আছে, ধরো আমি যদি একটা কোষের ছবি আঁকি, তো কোষের যে তোমার ম্যাট্রিক্স আছে, তো ম্যাট্রিক্সের মধ্যে তরুণাস্থির যে কোষটা, কোষের ম্যাট্রিক্সের মধ্যে এক ধরনের পদার্থ আছে। এই পদার্থটা হচ্ছে তোমার ব্লু কালার, লাইট ব্লু কালার আর কি, নীল রঙের আর কি, হালকা নীল। তো এই পদার্থগুলোকে বলা হয় কন্ড্রিন। কি বলা হয়? কন্ড্রিন বলা হয়, কন্ড্রিন বলা হয়। সবসময় মনে রাখবা, যখনই কন্ড্রো, কন্ড্রিন, হ্যাঁ এরকম কোনো কথা শুনবা, তখনই মনে করবা এটা তরুণাস্থি বা কার্টিলেজ রিলেটেড, কন্ড্রিন। তো এখন দেখো, অস্থির বেলায় আমরা পড়ছিলাম কি, যে চারপাশে যে আবরণ সেটা কি? পেরিঅস্টিয়াম, পেরিঅস্টিয়াম। তো তরুণাস্থির যে আবরণ, তরুণাস্থির যে আবরণ সেটাকে আমরা তাহলে কি বলবো? সেটাকে বলবো পেরি কন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়াম। কারণ আমি আগেই বলছি, কন্ড্র কথাটা থাকলেই সেটা কার্টিলেজ বা তরুণাস্থির সাথে রিলেটেড। কমেন্টে কি করতেছো? অথই অ্যান্সার দিছে কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট। থ্যাংক ইউ। ফিজিক্স আর কেমিস্ট্রি ক্লাস নেওয়া আমি তো পারি না, ওগুলোর জন্য তো মেডিকেলে গেছি। অথই অনেক ভালো পড়াশোনা করে। তো তরুণাস্থির যে বাইরের আবরণ সেটা কি? পেরিকন্ড্রিয়াম। এবং তরুণাস্থির যে কোষগুলা, তরুণাস্থির যে কোষ থাকবে, তরুণাস্থির যে কোষ থাকবে, কোষগুলোকে আমরা কি বলবো? কন্ড্রোসাইট, কন্ড্রোসাইট। আগেরটাই কি ছিল? অস্টিওসাইট, এবার কি? কন্ড্রোসাইট। আগেরটা কি ছিল? অস্টিওব্লাস্ট, এবার কি থাকবে? কন্ড্রোব্লাস্ট। ঠিক আছে, কন্ড্রোব্লাস্ট থাকবে, কন্ড্রোব্লাস্ট থাকবে। তো এই যে তরুণাস্থির যে কোষগুলা, তো কোষগুলা থেকে কি বের হয়? কন্ড্রিন বের হয়। কি অবস্থা তোমাদের? যে কয়টা বাজে? তো এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ভিতরে গোল গোল কিছু জিনিস থাকে, গোল গোল কিছু জিনিস থাকে। এই গোল গোল জিনিসগুলোকে বলা হয় ক্যাপসুল বা ল্যাকুনা। কি বলা হয়? ল্যাকুনা, ক্যাপসুল বা ল্যাকুনা বলা হয়। পড়ালেখা করো না, কি বলো, না পড়লে কেমনে? তো এই যে ল্যাকুনা, এই ল্যাকুনার ভিতরেই আসলে তোমার কন্ড্রোসাইটগুলো থাকে, ঠিক আছে? এবং একদম মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে। কি থাকে? নিউক্লিয়াস, নিউক্লিয়াস থাকে।
নিউক্লিয়াস থাকে। তাহলে দেখো যে এই তরুণাস্থির যে তোমার ম্যাট্রিক্স বা মাতৃকা, এর ভিতরে এক ধরনের হচ্ছে তোমার ব্লু কালারের জিনিস থাকে পদার্থ, তো ওগুলাকে কি বলছি আমরা, কন্ডিন বলছি। তো কন্ডিনের ভিতরে গোলাকার জিনিসপাতি থাকে, সেগুলোকে আমরা কি বলছি, ল্যাকোনা থাকে। ল্যাকোনা বা ক্যাপসুল বলে আর কি, বই আছে দেখবা, ল্যাকোনা বলা হয়। তো এরপর হচ্ছে তোমার ল্যাকোনার ভিতরে যে গোল করে থাকে হচ্ছে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? নিউক্লিয়াস থাকে, এবং বলা হয়ে থাকে এই ল্যাকোনার ভিতরেও তোমার ইয়া থাকে, কোষগুলা থাকে। তোমার কোষগুলোর নাম কি, কন্ড্রোব্লাস্ট। কন্ড্রোব্লাস্ট বা আরেকটা কি বলছি, কন্ড্রোসাইট। ইংলিশে লিখলাম। ঠিক আছে, মনে করো যে তুমি একটা তরুণাস্থি কাটার পরে তুমি পর্যবেক্ষণ করলা, দেখবা যে বাইরের দিকে একটা আবরণ থাকে, ওটার ভিতরে হচ্ছে কন্ডিন থাকে, কন্ডিনের ভিতরে গোল গোল ল্যাকোনা থাকে, ল্যাকোনার ভিতরে হচ্ছে কোষগুলা থাকে, এবং কোষের একদম ভিতরে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পেরেছো? ল্যাকোনা, এটা মেবি সিঙ্গুলার প্লুরাল কিছু একটা, বাট তোমাদের বইয়ে ল্যাকিউনি আছে যেহেতু, ল্যাকিউনি দিও। ল্যাকিউনি দিও তাইলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সঞ্চিতা। ওকে, তাহলে হচ্ছে আমরা মোটামুটি তরুণাস্থিটা বুঝতে পারছি, তাই না? তো এখন হচ্ছে আমি শেষ করতে চাইতেছি না, লাস্টে একটা জিনিস দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে কি দেখাবো বলো তো? এখন কোন জিনিসটা পড়াইতে পারি, গেস করতে পারবো তোমরা? গেস করো তো দেখি, কে আগে গেস করতে পারবা? কে আগে গেস করতে পারবা? আজকে এই পর্যন্ত থাকবে? আজকে কি এখানে রেখে দিব? না মাসেল পরে মুভি দেখান। কি মুভি দেখবা তুমি? না মাসেল না, অস্থি সন্ধি। তো তোমরা বলো আজকে এই পর্যন্ত রাখবো, মানে নেক্সট ক্লাসে পড়াবো সন্ধি? আমার মনে হয় নেক্সট ক্লাসে পড়ালে ভালো হয়, কারণ অস্থি সন্ধির মধ্যে অনেকগুলো টাইপ আছে বুঝছো, তো ওগুলো যদি একবারে পড়াই তাহলে ভালো হবে। আর নাহলে মনে করো আজকে একটু পড়াইলাম, পরে একটু পড়াইলাম, প্যাচ খাবা। হ্যাঁ, কোটর, টেন্ডন, ওগুলাই বলতেছিলাম। তোমার বল, অস্থি সন্ধি, কবজা সন্ধি, এই জিনিসগুলো আর কি। ওকে, আজকে তাহলে ছুটি। তোমাদের পড়ায় অনেক ভালো লাগছে আমার, বুঝছো? আমি এনার্জি পাচ্ছিলাম না, বাট এখন এনার্জি পাচ্ছি। তো ঠিক আছে, তোমরা হচ্ছে ভালো করে পড়াশোনা করো, আর ক্লাসটা হচ্ছে আবার দেখো, এবং বইটা রিডিং দিও। ইনশাল্লাহ হচ্ছে তোমরা পারবা, সব কিছু পারবা। হ্যাঁ, এখন ফোকাস করতে পারবা না, কারণ হচ্ছে অনেক কিছু পড়াই ফেলছি। ঠিক আছে, তো নেক্সট পার্টটা হচ্ছে কবে আসবে আমি বলে দিব। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সবাইকে, তোমরা অনেক কষ্ট করে ক্লাসটা করছো, খুব এনজয় করছি আজকে। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ, বাই 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 বাই। ও হ্যাঁ, হোমওয়ার্ক, ও হ্যাঁ আমি ভুলে গেছি, তোমাদের একটা হোমওয়ার্ক দিব, শোনো। তোমরা হচ্ছে অস্থি আর তরুণাস্থির পার্থক্য লিখবা, ছক করে পার্থক্য লিখে গ্রুপে পোস্ট করবা, আমি দেখবো যে কারটা সবচেয়ে ভালো হয়। সবাইকে ওয়েলকাম। তোমরা হচ্ছে তরুণাস্থি এবং অস্থির পার্থক্য ছক করে লিখে গ্রুপে দিবা, আমি দেখবো কারটা ভালো হয়েছে। ঠিক আছে, আমি চাই এটা তোমরা নোট করো। এটা তোমাদের এই হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, তরুণাস্থি আর অস্থির পার্থক্য লিখবা। আল্লাহ হাফেজ সবাইকে সালাম এবং আদাব।